সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ আসামির বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ১৩ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টের গণহত্যার মূল মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা, আর বাকি আসামিরা ছিলেন তার দোসর। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সকাল ৯টা ৫০ জুলাই আগস্ট গণহত্যা মামলার ১৩ আসামিকে কঠোর নিরাপত্তায় হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ডক্টর দীপুমণি, আনিসুল হক, ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও ডক্টর তৌফিক এলাহি, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। বেলা ১১টায় শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। শুরুতেই আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজের বিষয়ে আপত্তি জানান চিফ প্রসিকিউটর। পরে আওয়ামী সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পটভূমি বর্ণনার পাশাপাশি জুলাই আগস্টে নির্মম হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের সম্পৃক্ততা তুলে ধরেন তিনি। এই ২ মামলার তদন্ত শেষ করতে আরও ২ মাসের সময় আবেদন করলে ১ মাস সময় বেঁধে দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি অন্য আসামিদের ১৭ ডিসেম্বরের মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন। অপরাধের মাধ্যমে, হত্যাকাণ্ডের মাধ্যমে, নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে, গণহত্যা চালিয়ে, মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিগত সরকারের আমলের ১৩ জন ক্ষমতাশালী ব্যক্তিকে হাজির করা হয়েছিল, যাদের বিরুদ্ধে জুলাই এবং আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং অন্যান্য অপরাধ যেগুলো আন্তর্জাতিক আইনের অপরাধ, সেগুলো সংগঠনের দায়ে তাদেরকে উপস্থিত করা হয়েছিল। এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা। আমরা যেটা আদালতের কাছে জানিয়েছি যে এই অপরাধ একই সাথে সারা বাংলাদেশে ৫৬,০০০ বর্গমাইল জুড়ে একদম ব্যাপক ভিত্তিক মাত্রায় সংগঠিত হয়েছে এবং এইটার তদন্ত সমাপ্ত করে বিচারের উপযোগী একটা রিপোর্ট দাখিলের জন্য আমাদের একটা যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা ২ মাস সময় চেয়েছিলাম, আদালত আজকে ১ মাস সময় মঞ্জুর করেছেন। ১ মাস পরে আবার এই রিপোর্ট দাখিলের জন্য থাকবে, সেদিন হয়তো আসামিদেরকে নিয়ে আসা হবে। শুনানিতে রাষ্ট্রপক্ষের কাছে সাবেক প্রধানমন্ত্রী ও জুলাই গণহত্যার প্রধান অভিযুক্ত শেখ হাসিনার অবস্থান এবং তার গ্রেফতার সম্পর্কে জানতে চান আদালত। তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। এর বাইরেও পদক্ষেপ আছে, যেহেতু তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাকে ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেইটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। এদিন আসামি পক্ষের আইনজীবীদেরও সরব উপস্থিতি ছিল ট্রাইব্যুনালে। তাদের আবেদনের প্রেক্ষিতে অভিযোগের কাগজ ও আসামিদের সাথে কথা বলার অনুমতি দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়। এই আদেশটি আসলে সকলের জন্য প্রযোজ্য হইবে, যদিও আমরা ২ জন আসামিদের পক্ষে এই আবেদনটা করেছি। শেখ হাসিনা পলাতক থাকায় আদালতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। মামলার পরবর্তী শুনানি ১৭ ডিসেম্বর। ৭১ মহান মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫শে মার্চ তৈরি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ সেখানে অনুষ্ঠিত হচ্ছে ২৪ জুলাই আগস্টের গণহত্যার বিচার। তখন যারা আসামিপক্ষে ছিলেন তারা এখন দায়িত্ব পালন করছেন প্রসিকিউশন অর্থাৎ রাষ্ট্রপক্ষ হিসেবে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগে যারা ছিলেন তাদের অনেকেই আজ আসামির কাঠগড়ায়। তবে শেষ পর্যন্ত নিরপেক্ষ এবং স্বচ্ছতার মধ্যে এই বিচার কাজ শেষ হবে, এমনই প্রত্যাশা সবার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।
সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে রাজধানী মহাখালীতে প্রায় 4.5 ঘন্টা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে গুরুত্বপূর্ণ সড়কটির দুপাশেই সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়ে মানুষ। দ্রুত সময়ের মধ্যে দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়ে ক্যাম্পাসে ফিরে যান ছাত্রছাত্রীরা। আদ্দিন সচিবের রিপোর্ট। অবরুদ্ধ মহাখালী, সড়ক কিংবা রেল সব পথেই শিক্ষার্থী। দাবি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে হবে সরকারি তিতুমির কলেজকে। আন্দোলনের শুরুটা সকাল 11টার দিকে। তিতুমির কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করে 1002 ছাত্রছাত্রী। আমতলী মোড় হয়ে মহাখালী রেল ক্রসিং এ অবস্থান নেয় তারা। এতে আটকে যায় ট্রেনও। এ সময় দুর্বৃত্তরা ট্রেনের ঢিল ছুড়লে আহত হন বেশ কয়েকজন যাত্রী। দাবি ওঠে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিনিধি না আসা পর্যন্ত অবরোধ চলবে। ট্রেন ওইটা দেখছে, দেখার পর আমতলী যখন আমার বাইরে লাল ফ্ল্যাগ নিয়ে দাঁড়ায় ছিল, ট্রেন খুব স্লোলি আসছে। আসার পর ওই আমতলী পার হওয়ার পর ট্রেন এত স্পিড করছে, আমরা এখানে বসেছিলাম, আমরা ভাই ব্রাদার যারা আন্দোলন করতেছি সবাই বসেছিলাম। আমরা এখান থেকে নিজের জীবনটা হাতে নিয়ে কোনো রকম ওইখান থেকে উঠে আসতে পারছি। নিজের জীবনটা আজকে হাতে নিয়ে ওইখান থেকে উঠে আসতে পারছি। কিন্তু ড্রাইভার কি করছে, আমাদেরকে পার হওয়ার পরে ওইখানে গিয়ে হার্ট ব্রেক করছে। 7 কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না থেকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চান আন্দোলনকারীরা। এর আগেও কয়েক দফা একই দাবি জানালেও কেবল আশ্বাসই সীমাবদ্ধ ছিল বলেই এমন প্রতিবাদ জানালেন বিক্ষুব্ধরা। সকাল 11টা থেকে এখন পর্যন্ত এখানে আছি এবং আমরা চাই তিতুমির যেন মানে একত্রিতভাবে একটা পূর্ণাঙ্গ ভার্সিটি হিসেবে আমরা চাই। তিতুমির কলেজ যারা কিনা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হওয়ার একমাত্র দাবিদার। কারণ এখানে অবকাঠামোগত অবস্থা, আমাদের হল আছে, আমাদের পরিবহন ব্যবস্থা আছে, আমাদের সবচেয়ে বড় বিষয় আমাদের তিতুমির কলেজের মধ্যে ইন্টার নাই। তো নামের পাশে কেন কলেজ থাকবে? এ পরিস্থিতিতে মহাখালীর চারিদিকে মহাযানজট বেঁধে যায়, থমকে যায় যান চলাচল। সেনাবাহিনী, পুলিশ সদস্যরা বারবার বোঝানোর চেষ্টা করলেও বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। বাধ্য হয়ে যানজটে অতিষ্ঠ নগরের মানুষ পায়ে হেঁটেই যান গন্তব্যে। আমরা তিতুমিরকে আলাদাভাবে বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। অনেকেই বিভ্রান্ত ছড়িয়ে যাচ্ছে যে আমরা সেন্ট্রালের সাথে আছি। আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের তিতুমির আলাদা এবং আমাদের তিতুমির আলাদা বিশ্ববিদ্যালয় হবে ইনশাল্লাহ। জনদুর্ভোগের কথা ভেবে বিকেল 4টার দিকে অবরোধ থেকে সরে যান তারা। তাদের আশা, এমন বিক্ষোভ আর করতে হবে না, এবার তিতুমির কলেজ হবে বিশ্ববিদ্যালয়। আদ্দিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। প্রধান উপদেষ্টার ভাষণে জাতীয় নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না থাকায় বিএনপি হতাশ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে বলে মনে করেন তিনি। এদিকে ক্ষমতায় গেলে জুলাই গণ অভ্যুত্থান সহ স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতি ধরে রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রিপোর্ট মইনুল আহসানের। স্বৈরশাসক শেখ হাসিনার দুঃশাসন বিরোধী জুলাই গণ আন্দোলন করতে গিয়ে পঙ্গুত্ব বরণ করা এবং অসহায় 10 জনকে হুইল চেয়ার সহ সহায়তা প্রদানের জন্য আমরা বিএনপি পরিবারের এই আয়োজন। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনের শহীদ ও আহতদের জাতি কখনো ভুলবে না। তিনি বলেন, দলীয়ভাবে শহীদ ও আহতদের পরিবারের পাশে থাকবে বিএনপি, পাশাপাশি ধরে রাখা হবে তাদের স্মৃতি। ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারা দেশে, স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে।
এর আগে মৌলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়, তাদের দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে থাকার কোনো সুযোগ নেই। প্রধান উপদেষ্টা মহোদয় একটা এক শ্রেণীর পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি? কারণ নির্বাচন দিলে আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। বিএনপি ক্ষমতায় যাক না যাক, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। কিন্তু আজকে যারা বাংলাদেশে ক্ষতি করতে চাচ্ছে, যারা বাংলাদেশে স্থিতিশীলতা নষ্ট করতে চাচ্ছে, বাংলাদেশকে যারা সংঘাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তারা তখন পিছিয়ে যেতে বাধ্য হবে, কারণ ওই সরকারের ভিতরে জনগণের সমর্থন থাকবে। বিএনপি সংস্কারের পক্ষে জানিয়ে মির্জা ফখরুল বলেন, তবে তা হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। আপনারা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে এগিয়ে যান। যদিও আপনাদের এই সচিবালয়, সেখানে এখন সমস্ত দোসরেরা, এই স্বৈরাচারের ফ্যাসিবাদের দোসরেরা বসে আছে, কিভাবে কাজ করবেন? তাদেরকে নিয়ে সংস্কার করবেন, এরা তো সংস্কার করতে দেবে না আপনাকে। সভা থেকে সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন আয়োজন নিয়ে সুস্পষ্ট বক্তব্য না থাকায় হতাশা প্রকাশ করেছেন রাজনীতিবিদরা। তারা বলছেন, 100 দিনে বেশ কিছু অর্জন থাকলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং অর্থনীতি পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। অপরদিকে রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, রাতারাতি এসব খাতে পরিবর্তন আনার সুযোগ নেই। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে অন্তত 2 বছর সময় প্রয়োজন জানিয়ে সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেয়া ডক্টর ইউনূস সরকারকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, অর্থনীতি পুনরুদ্ধার, বিদেশি দেনা শোধ, প্রশাসন এবং সমাজে শৃঙ্খলা ফেরানো সহ নানা ইস্যুতে কাজ করেছে এই সরকার। রোববার সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এইসব বিষয়ে আলোকপাত করেন প্রধান উপদেষ্টা। সবাইকে সালাম জানাচ্ছি। সরকার প্রধানের সেই ভাষণ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দ্রব্যমূল্যের চাহিদা সাথে যোগানের সরবরাহ ঠিক নেই। আরেকটা জায়গা হচ্ছে ব্যাংকের ব্যবস্থাপনা। ব্যাংকের শৃঙ্খলা ফিরছে, কিন্তু অনেকগুলো ব্যাংক লিকুইডিটি ক্রাইসিসের মধ্যে, তারল্য সংকটে আছে। কোনো অনেক ঘাটতি আছে, যে ঘাটতিগুলো জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করছে। অর্থনীতির এত ভালো ভালো কথা বললেও আমি মনে করি যে এইখানে তার ব্যর্থতা খুবই প্রকট। জিনিসের দামটা কমই নেই, সিন্ডিকেট ভাঙতে পারেনি। ব্যাংকে আপনি 3টা জায়গায় যাবেন, গিয়ে চেক দেবেন, টাকা পাবেন। তারা আরো বলছেন, একদিনে রাজনৈতিক দলের সাথে সংস্কার ইস্যুতে আলোচনা হলেও নির্বাচন প্রসঙ্গ উপেক্ষিত থেকে গেছে। উনি কিন্তু বক্তৃতার মধ্যে বলেছেন, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ চালিয়ে যাচ্ছি। উনি রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ করছেন না, ইস্যু ভিত্তিক দুটো ডায়লগ করেছেন। একটা হলো 15 আগস্ট, আর একটা হলো পূজা। রাজনীতি নিয়ে কোনো কথা বলেননি, ইলেকশন নিয়ে কথা বলেননি। এই গভর্নমেন্ট পলিটিক্যাল ডিসকোর্সে যাচ্ছেই না, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্যই সংস্কারের প্রয়োজনীয়তা আছে, আবার সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়াও। এখন কি সংস্কারগুলো আমরা এখন করতে পারছি, কোন সংস্কারগুলো আবার ধারাবাহিকভাবে চলবে, এইসব প্রশ্নে একটা ন্যূনতম ঐক্যমত্য দরকার। আলাপ আলোচনাটা নিয়মিত বিরতিতে দরকার, সে আলাপ আলোচনাটা হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দলগুলোর সাথে দ্রুতই আলোচনা শুরু করা দরকার। বললেই তো আর নির্বাচন 6 মাসে হবে না। এই কাজটা করার জন্য মিনিমাম এই সরকারকে 2 বছরের সময় দেওয়া দরকার। নির্বাচন কমিশন করার পরে তফসিল ঘোষণা থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত 3 মাস সময় লাগে। এখানে তো আরো কতগুলো কাজ বাকি আছে। ভোটার লিস্টটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, কারণ ভোটার লিস্ট আপনি হালনাগাদ করে নির্বাচনে গেলে সেটা সফল হবে কিনা সেটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। ওই ভোটার লিস্টটা সত্যিকারের বায়াস ভোটার লিস্ট কিনা সেটাও তো আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। সময় পেলে ডক্টর ইউনূস সরকার একটি মজবুত ভিতের বাংলাদেশ গড়তে পারবেন বলে বিশ্বাস বিশ্লেষকদের। নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাটা হবে এই সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথারিনা উইজার সাক্ষাৎ করলে একথা জানান তিনি। এ সময় রাষ্ট্রদূত জানান, ইউরোপের দেশগুলো বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী। বৈঠকে সন্ত্রাস দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বাংলাদেশ পুলিশের সংস্কার নিয়ে আলোচনা হয়। এদিকে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ। ঢাকায় অনুষ্ঠিত বে অব বেঙ্গল কনফারেন্সে যোগ দিতে বাংলাদেশে এসেছেন এই সাবেক প্রেসিডেন্ট। রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথেই আছে অন্তর্বর্তী সরকার। তবে জনগণের প্রত্যাশা পূরণে তাদের আরও গতিশীল হওয়ার তাগিদ দিয়েছে টিআইবি। সরকারের 100 দিনের পর্যবেক্ষণ তুলে ধরে তাদের দায়িত্ব বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ ও রোডম্যাপ প্রণয়নের তাগিদ দেয় সংস্থাটি। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হলেও চেষ্টা চালিয়ে যেতে হবে বলে জানান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রিপোর্ট মনির হোসেন তপুর। অন্তর্বর্তী সরকারের 100 দিনের পর্যবেক্ষণ তুলে ধরে ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলন করে টিআইবি। তাদের পর্যবেক্ষণে বলা হয়, জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন, গণহত্যায় জড়িতদের বিচার প্রক্রিয়া শুরু, গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তদন্ত, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত সহ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে ডক্টর ইউনূস সরকার। তবে এখনো বিভিন্ন ক্ষেত্রে দখল ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি চলমান। তাই রাজনৈতিক দলগুলো নিজেরা সংস্কার না হলে ছাত্র জনতার আন্দোলনের সুফল পাবে না দেশের মানুষ। নতুন বাংলাদেশ গড়ার বাংলাদেশ 2.0 গঠনের যে স্বপ্ন, সেটি যে বিশাল কঠিন চ্যালেঞ্জিং, সেটি বিবেচনায় রেখে অন্তর্বর্তী কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ করেছে। কৌশলগত পরিকল্পনার উপর ভিত্তি করে সেই একটা সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে, যদি আমরা অনুমান করছি যদি অগাস্ট মাসে সেটা করা হতো, তাহলে কিন্তু জনগণের কাছে আরো অনেকটা স্বস্তির বিষয় হতো, একটা সুস্পষ্ট ধারণা হতো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপটা এরকম। কিন্তু সেটি কিন্তু আমরা এখনো দেখছি না। আমি মনে করি যে এখনো সময় আছে। সংস্থার নির্বাহী পরিচালক বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও বাজার সিন্ডিকেট ভাঙতে এখনো সফল হয়নি সরকার। সিন্ডিকেটের রাজনৈতিক চরিত্র সবসময় থাকে, কিন্তু সেই রাজনৈতিক চরিত্রটা কিন্তু আবার চট করে পালাবদল হয়। সে কারণে কিন্তু একটা ব্যক্তির পরিবর্তনের সাথে সাথে এই ধরনের ক্ষেত্রে পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, সুফল জনগণের কাছে পৌঁছানো কঠিন হয়। নতুন বাংলাদেশে এখনো বাক স্বাধীনতা হরণ, গণমাধ্যমে হস্তক্ষেপ ও সাংবাদিকদের হয়রানির মতো ঘটনা ঘটেছে বলে পর্যবেক্ষণ টিআইবির। কাউকে পেশাগত পরিচয়ের কারণে ঢালাওভাবে চিহ্নিত না, কোনো অভিযোগ বা অপরাধ চিহ্নিত না করে অ্যাপ্লিকেশনের মতো যে সেটি বাতিল করা, আত্মপক্ষের সমর্থনের সুযোগ না দিয়ে, এটা কিন্তু গণমাধ্যম স্বাধীনতার জন্য ভালো বার্তা দেয় না। আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা বাড়ায় বৈদেশিক ঋণ সহায়তা নয়, বরং অনুদানের বিষয়ে জোর দেওয়ার তাগিদ সংস্থাটির। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।